আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আমার প্রিয় মানুষ সমাজবাসী, আশা করি এই সাইক্লোন রিমেল কোনোভাবেই তোমাদের বিপদে ফেলতে পারেনি। আশা করি তোমরা সেফ রয়েছ। অবশ্যই আমায় কমেন্টে জানাও। গত পর্বে আমরা কিন্তু দেখেছি প্রেত স্কোয়াড কীভাবে 108তম বাচ্চাটিকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এছাড়াও আগের মহারাজও কিন্তু শয়তানের বিষয়ে অনেক গুরুতর তথ্য দিয়েছে খগেনকে। শয়তানকে ভুলোকে এনেই ছাড়বে বশীকরণ, মনে তো তাই হচ্ছে। বশীকরণ যেরকম বসে নেই, সেরকম বসে কিন্তু নেই ভূতেরাও। টান টান উত্তেজনায় ঘেরা শ্মশানের সিকিউরিটি গার্ডের 44তম পর্ব। অবশ্যই পর্ব শেষে রয়েছে একটি নতুন প্রশ্ন। প্রণাম মহারাজ। সে তো না হয় হলো, কিন্তু বশীকরণের বিষয়ে আর কোনো খবর পাওয়া গেল? পাওয়া গেছে মানে একেবারে গোড়ার খবর পর্যন্ত আমরা বের করে ফেলেছি। তবে সমস্যা হলো একটা। সমস্যা আবার কি? সমস্যা হলো এটাই মহারাজ যে অঘরী বশীকরণের ইতিহাস কোনোভাবেই স্থির নয়। যেহেতু সে হুডুবিদ্যায় বিশেষভাবে পারদর্শী, তাই নানান সময় নানানভাবে যখন তখন তার সুবিধায় সে সময়ের থেকে পিছিয়ে গিয়ে ঘটনার সত্যতা বা ফলাফল বদলে দিয়েছে। হ্যাঁ, চিবংয়ের কেসটা তো তাই দেখলাম। কিন্তু প্রথম থেকেই সে এত খতরনাক? ইতিহাসের পাতায় কি এই আজকের বশীকরণের কোনো দুর্বলতা নেই? মানুষ হয়ে জন্ম হবে আর দুর্বলতা থাকবে না, এমন তো হতে পারে না। বশীকরণেরও অনেক দুর্বলতা রয়েছে। তবে আমি রিসার্চ করে যতটা বুঝলাম, ওর মৃত্যুর তারিখের কোনো হদিশ নেই। এ কি? কেন? ওই যে সে সময় সময় অতীতে গিয়ে নানাভাবে নিজ মৃত্যু নানানভাবে বাজিমাত করে এসেছে। তাই এটাও জেনে রাখুন মহারাজ, এই অঘরীকে শেষ করতে হলে আমাদেরকেও অতীতেই যেতে হবে। আর সেটা আমরা কি করে করতে পারি? বহু বৈজ্ঞানিক, সৈনিক, ডাক্তার, ম্যাজিশিয়ান কেউই নিজের অন্তিম মৃত্যুকে আটকাতে পারেনি। আর এই বশীকরণ তো সৃষ্টিকর্তাকেই চ্যালেঞ্জ করে চলেছে। তবে এই বশীকরণের শুরুটা কিন্তু মন্দ ছিল না মহারাজ, বরং বেশ মজারই ছিল। মহারাজ খগেনকে তখন শৃঙ্গভূত বশীকরণের ইতিহাস খুলে বলল। বেশ কয়েক বছর আগের কথা। তখন এই অঘরী বশীকরণের নাম ছিল লালন পাল। যুবক লালনের পরিবার বলতে 7 কুলে কেউই নেই। তাই পড়াশোনা না জানা ছেলে ছোটখাটো ছিচকে চুরি করেই দিন কাটাতো। এই যেমন মাছ বাজারে ঢুকে মেছুয়ার নজর এড়িয়ে কয়েকটা মাছ ঝোলায় পুড়ে দেওয়া, আবার কখনো বাসে উঠে কন্ডাক্টরের চোখ এড়িয়ে টিকিট না কাটা, কখনো আবার মুদি দোকানে ছোটখাটো চুরি। এইভাবেই মোটামুটি চেয়ে চিন্তেই কেটে যাচ্ছিল তার। কিন্তু একবার লালনদের গ্রামে এক নাম করা জ্যোতিষবিদ এসে ওঠে। কি অদ্ভুত সেই জ্যোতিষাচার্যের ক্ষমতা, যে কাউকে দেখেই মুখ পড়ে বলে দিতে পারে যে তার ভবিষ্যতে কি হতে চলেছে। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করার পর লালন একবার সেই জ্যোতিষাচার্যের কাছে গেল। আলাক নিরঞ্জন, কি ব্যাপার বেটা, তোমার কি চাই? বাবা, শুনেছি আপনার অপার লীলা। একবার আমার মুখ পড়ে আমার ভবিষ্যৎটা বলে দিন তো। আলাক নিরঞ্জন, ধিকো ভ্রান্ত হয়ে লাভ নেই। আজ থেকে তুই সাধনা কর, অঘোর সাধনা। তুই কিছু বড় ঘটাবি। হয়তো অসাধ্য সাধন করার ক্ষমতা তোর কাছেই আছে, তবে ঈশ্বরকে কখনো ছাড়বি নে। সাধনের ফল পেতে দেরি হলেও তাও ঈশ্বরকে ছাড়বি নে। ব্যাস, এবার আর লালনকে দেখে কে? একা একা বনে বাদারে, পাহাড়ে, সমুদ্রের ধারে যেখানে পারছে সেই জ্যোতিষাচার্যের দেওয়া মন্ত্র আউড়েই চলেছে। ধীরে ধীরে ধুতি পাঞ্জাবি ছেড়ে কালো বসনে চলে আসে লালন। দাড়ি চুল বড় হলো, ভেঙে গেল চেহারা। কিন্তু সাধনার ফল তো সে আর পেলই না। উল্টে
অনাহারে দিন কাটছে তার। না, এভাবে হবে না, আমায় লোক সমাজে বেরোতেই হবে, আর খাওয়ার না পেলেই দেহ আর থাকবে না। এই বলে সে বেরিয়ে পড়ল লাঠি নিয়ে গ্রামে গ্রামান্তরে। অনেক ঘুরে ক্লান্ত হয়ে শেষে বাঁকুড়ার ওন্দা গ্রামে এসে এক প্রকাণ্ড বটগাছের নিচে এসে বসে। মজার বিষয় হলো সাধু বেশ দেখে ওই গ্রামের জমিদারের ছেলে নাম সাহেব এসে হাজির হয় লালনের কাছে। আপনি কি জ্যোতিষাচার্য? আপনি বলুন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? এই গ্রামে এসে আপনি উদ্ধার করেছেন, ধন্য ধন্য আমার জীবন আপনার দর্শনে। এই কে আছিস? মন্ডা নিয়ে আয়, দুধ নিয়ে আয়। এই রে, এখন যদি আমি বলি যে আমি জ্যোতিষ নই, তবে মন্ডা দুধ সব হাতছাড়া হবে। তার চেয়ে বরং খেয়ে দিয়ে কেটে পড়বো। মন্ডাও এলো আর দুধও এলো, সাথে পঞ্চব্যঞ্জনে খাবার দাবার। এই সাহেব, আমার বাবা আগে খাওয়া দাওয়া করুক, বিশ্রাম নিক, তারপর সবাইকে বলবে। তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে বলবে, বুঝতে পেরেছো? কেউ তাড়াহুড়ো করবে না কিন্তু, বারবার বলছি। ও বাবা, বাবা, আমার ছেলের হাতটা একটু দেখে দাও। ও বাবা, আমি সঙ্গে যাব না মরতে যাব বাবা? দাঁড়া না দাদা, আমার মেয়েটার কবে বিয়ে হবে বাবা? আগে বলেন না বাবা। এই সবাই থাম, আমি আগে জিজ্ঞেস করবো। আমি না জমিদারের ছেলে, আগে আমি জানবো। ঠিক আছে, ঠিক আছে। বাবা, আমার না শম্পা পিসি চা বেচে, ওর মেয়ে মন্দাকিনী, ওকে আমার খুব পছন্দ। একটু ব্যাপারটা দেখে দিন না। আপনি যা চাইবেন আমি দিব, যাবতীয় যা আমার সব আপনার, শুধু মন্দাকিনীকে আমার লাগবে। এই রে, কিন্তু আমি যে বশীকরণ জানি না, আমি কিছু টোটকা করলেও যে কাজে লাগবে না। আচ্ছা দেখছি, আপাতত আমায় গাছতলায় বিশ্রাম করতে দে, তারপর দেখছি। সবাই শুনে নিয়েছো? ফাঁকা করো, ফাঁকা। কাল আগে আমারটা দেখবে বাবা, তারপর সবাই আসবি, নইলে আমার আগে এলে না ঠ্যাং ভেঙে দেব। যতই সময় গড়াচ্ছে ততই চাপ বাড়ছে লালনের। সে কিছুতেই বুঝতে পারছে না যে সাহেবের মন্দাকিনীকে পটানোর জন্য সে কি করবে। এমতাবস্থায় তার মনে পড়ে যায় তার গুরুদেবের কীর্তি। এইরকম বশীকরণের মন্ত্রপুত তাবিজ সে অনেককেই দিয়েছে লালনদের গ্রামে, আর তাতে কাজও হয়েছে। এসব ভেবেই লালন একেবারে ভোর রাতেই গ্রামের থেকে একটু দূরে সদর শহরে গিয়ে এক দোকান থেকে বানিয়ে আনে কিছু নকল তাবিজ। তারপর ফিরে এসে বসে সেই বট গাছের তলাতেই, আর সময় মতো সাহেবও এসে হাজির। হে জ্যোতিষাচার্য, আপনি আমারও মন্দাকিনীর কথা কিছু ভাবলেন? ওই মেয়ে আর তার মা দুইটাই বড় দজ্জাল, কিছুতেই আমার প্রেমে পড়ে না, আর আমি দেখাও করতে পারি না। এই নে।
কাল সকালে স্নান করেই তাবিজ পরে নে, দেখবি চরচর করে মন্দাকিনী তোর পেছনে ল্যাজ নাড়বে। জয় 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 জ্যোতিষাচার্যের জয়। পরদিন সাত সকালে সাতক্ষীরার পুকুরে ডুব দিয়ে সাহেব বাবু তা পড়েও নিলেন। আর কি অদ্ভুত, তাবিজ পড়ার পর থেকেই শম্পার মেয়ে মন্দাকিনী জমিদারের ছেলে সাহেবের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাঝে মধ্যেই কখনো সাহেবের সাথে বাইকের পেছনে নয়তো কোনো পার্কে মন্দাকিনীকে দেখা যাচ্ছে। শম্পাও কি অদ্ভুতভাবে মন্দাকিনীর সাথে সাহেবের সম্পর্কটা মেনেও নিল। সারা গ্রামে ঢাক পিটানোর মতো লালনের নাম বশীকরণের জন্য ছড়িয়ে পড়ল। গরু চুরি থেকে মানুষ হারানো সবকিছুতেই প্রয়োজন লালনকে, আর ধীরে ধীরে লালনের নাম হয়ে গেল জ্যোতিষাচার্য বশীকরণ। বশীকরণ কিন্তু কিছুই বুঝল না যে কিভাবে তার মন্ত্রহীন তাবিজ লোকজনকে এত উপকার দিল। তখন তার মনে পড়ে, আলাক নিরঞ্জন ধিক ভ্রান্ত হয়ে লাভ নেই। আজ থেকে তুই সাধনা কর, অঘোর সাধনা, তুই কিছু বড় ঘটাবি। হয়তো অসাধ্য সাধন করার ক্ষমতা তোর কাছেই আছে, তবে ঈশ্বরকে কখনো ছাড়বি নে। সাধনের ফল পেতে দেরি হলেও তাও ঈশ্বরকে ছাড়বি নে। আমি আজ আপনার কথা বুঝতে পেরেছি। আমি ঈশ্বরকে ডাকার পর শক্তি পেয়েছি। আমি যাকে যাকে তাবিজ দিচ্ছি তারই মনোবাসনা পূর্ণ হচ্ছে। আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন, আমি বড় ঘটনা ঘটাচ্ছি। আমি বড় কিছুর জন্যই জন্মেছি। বুজরুকি ও ভক্তির মধ্যে দূরত্ব শুধু একটি সেতু, আর যা হলো সময়। সময় সব কথা বলে, তাই সময় যেন বেঁকে বসলো বশীকরণের কপালে। দিকে দিকে তার দেওয়া তাবিজে যে কয়জন উপকৃত হয়েছিল সবার উপকার অপকারে হয়ে গেল। যেমন বশীকরণের তাবিজের দৌলতে যে চোর চুরি করত তাকে পুলিশে ধরে নিয়ে গেল। বশীকরণের দ্বারা যে সমস্ত ব্যবসাদার দু হাতে রোজগার করছিল তাদের দোকানে ডাকাতি হয়ে গেল। চাষির মাঠকে মাঠ ধান পড়ে যায় কীটের আক্রমণে নষ্ট হয়ে গেল। দিকে দিকে হাহাকার, আমার জমি শুকিয়ে গেল। আর সবাই ধীরে গলায় তাবিজ খুলে জুতোর তলায় ফেলে দিতে থাকলো। সবচেয়ে করুণ অবস্থা হলো সাহেবের সাথে। বিয়ের কয়েকদিন পরেই হঠাৎ করে মারা গেল সাহেব। একদিন সারা গ্রাম এসে জ্যোতিষ বশীকরণকে মেরে গ্রামের পাশের ভাগাড়ে ফেলে এলো। কিছুক্ষণ পরেই সেখানে আবির্ভাব হলো এক শয়তানের দূতে। কি পেলি ভগবানকে ডেকে? লাঞ্ছনা, বঞ্চনা। কে আপনি? আমি চেয়ে হই না কেন, কিন্তু তোর সাথে কি তোর ঈশ্বর ঠিক করলো? কখনো না। আর কারোর সাথে ঠিক উনি করেন উনি। তোর এত সাধনা বৃথা হলো। কোনো কিছু চাইলে কোনোদিনই তোর ভগবান তোকে সাথে সাথে দেবে না, শুধু পরীক্ষা আর পরীক্ষা। ঠিকই তো, আমি নানান সাধনায় সমৃদ্ধ, তাও ঈশ্বর আমার সাথে এমন করলেন। আর কেঁদে লাভ নেই। আয়, আমার ঈশ্বরের সাধনা করবি। আয়, অঘোর সাধনা হবে, তবে ঈশ্বরের নয়, তবে শয়তানের। যখন যা চাইবি তখনই পাবি, শুধু প্রার্থনার অপেক্ষা। সত্যি তাই? নিজের বাহন, কাল, শক্তি, জাদু, টোনা, সম্মান, সব থেকে বড় সম্মান, সেটাও পাবি। শুধু চেয়ে দেখ। ঠিক আছে শয়তান, যদি তুমি সত্যিই থেকে থাকো, আমায় ত্রিভুবন অপরাজেয় অঘোর বানাও।
একি তুই এখনো ভগবানের নাম নিচ্ছিস? না, এখন থেকে নাম নেব ঈশ্বরের, আর মনে মনে ডাকবো শয়তানকে। শয়তান সম শক্তি পাওয়ার পর অঘরী ফিরে গেল সেই গ্রামে। আর তারপর ভালো করে গ্রামের দিকে তাকিয়ে জাদু প্রয়োগ করে। জ্বালিয়ে দিল সেই গ্রামের সমস্ত বাড়ি, সমস্ত দোকান। ছিচকে চোর থেকে মানুষের হাহাকারের নতুন ত্রাস হয়ে উঠল বশীকরণ। সে আরো নিজেকে গড়ে তোলার জন্য সাধনা শুরু করল। আগের পর্বে ভূতেদের এত সাপোর্টার দেখে সত্যি দুর্দান্ত লাগছে। আগের পর্বে যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, মন্দাকিনীর মায়ের নাম কি? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন। ভিডিওটি দেখে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।